যখন একজন বাবা শারীরিকভাবে উপস্থিত থেকেও মানসিকভাবে দূরে থাকেন কিংবা হয়তো একেবারেই অনুপস্থিত, তখন তার মেয়ের জীবনে ঠিক কী ধরনের প্রভাব পড়ে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের অনেকের জীবনে কোনো না কোনোভাবে ছায়া ফেলে। একদম। আজ আমরা এই গভীর বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার কেন্দ্রে আছে মনোবিজ্ঞানী এবং ইয়ুঙ্গিয়ান বিশ্লেষক সুসান ই শোয়ার্টসের লেখা একটি দারুণ বই, দি অ্যাবসেন্ট ফাদার, এফেক্ট অন ডটার্স। আর বইটা শুরুই হয়েছে একটা খুব শক্তিশালী ধারণা দিয়ে, যা পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। কি সেটা? লেখিকা বলছেন, আসল সমস্যাটা কিন্তু শুধু বাবার শারীরিক অনুপস্থিতি নয়, বরং মেয়ের মনের ভেতরে সেই অনুপস্থিতির উপস্থিতি। অনুপস্থিতির উপস্থিতি কথাটা বেশ বেশ ভারী। হ্যাঁ, অর্থাৎ বাবার যে না থাকাটা, ওটাই একটা জীবন্ত শূন্যতা হিসেবে মেয়ের সত্তার অংশ হয়ে যায়। এটা কোনো সাধারণ স্মৃতি নয়, এটা একটা সক্রিয় শক্তি যা তার ব্যক্তিত্ব, তার সম্পর্ক, তার জীবনের সব সিদ্ধান্তকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে থাকে। তার মানে যা নেই সেটাই সবচেয়ে বেশি করে আছে। আচ্ছা, এই যে জটিল একটা মনস্তাত্ত্বিক ক্ষত, এটা বোঝার জন্য বইটিতে একটা বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে, প্যারাল্যাক্স। শব্দটা একটু কঠিন শোনাচ্ছে। হ্যাঁ, শব্দটা একটু টেকনিক্যাল, কিন্তু ধারণাটা খুব সহজ। প্যারাল্যাক্স হলো দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন। কিভাবে? সাধারণত আমরা যখন এই সমস্যাটা নিয়ে ভাবি, আমরা শুধু অনুপস্থিত বাবার দিকেই আঙুল তুলি। তিনি কি করেননি, কেন করেননি, এইসব। ঠিক। কিন্তু প্যারাল্যাক্স আমাদের বলছে ফোকাসটা বাবার দিক থেকে সরিয়ে মেয়ের ভেতরের জগতের দিকে আনতে। তার নিজের অভিজ্ঞতা, তার কষ্ট, তার স্বপ্ন আর নিজেকে খুঁজে পাওয়ার যে লড়াই, সেটাকে তার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আচ্ছা। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই হলো নিরাময়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ তখনই বোঝা যায় ক্ষতটা আসলে কোথায় আর কতটা গভীর। এটা তো দারুণ একটা ধারণা। তার মানে সমস্যাটা শুধু বাবা কি করেননি তা নিয়ে নয়, বরং মেয়েটির ভেতরে কি ঘটছে সেদিকে মনোযোগ দেয়া। একদম। লেখিকা এই অভিজ্ঞতাকে প্রায় এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেও বর্ণনা করেছেন। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য তিনি প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনী ইফিজেনিয়ার কথা এনেছেন, যা বিষয়টাকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। ঠিক তাই। ইফিজেনিয়ার বাবা ছিলেন মহান রাজা অ্যাগামেমনন। ট্রোজান যুদ্ধে যাওয়ার জন্য তার অনুকূল বাতাসের প্রয়োজন ছিল, আর দেবীকে সন্তুষ্ট করতে তিনি নিজের মেয়ে ইফিজেনিয়াকে বলি দেন। কি ভয়ঙ্কর! হ্যাঁ, এটা একটা ভয়াবহ প্রতীকী কাহিনী। এখানে অ্যাগামেমনন নিজের উচ্চাকাঙ্ক্ষা, নিজের গৌরবের জন্য মেয়ের মানসিক প্রয়োজনকে পুরোপুরি উপেক্ষা করেছেন। এই বলিদানটা শুধু শারীরিক নয়, মানসিকও। যখন একজন বাবা নিজের ক্যারিয়ার বা অন্য কোনো কিছুর জন্য মেয়ের মানসিক জগৎকে অবহেলা করেন, তখন মেয়ের মনেও ঠিক একই রকম একটা বিশ্বাসঘাতকতার ক্ষত তৈরি হয়। সে অবচেতনভাবে অনুভব করতে শুরু করে যে তার কোনো মূল্য নেই, সে যেন অন্যের উদ্দেশ্য পূরণের একটা দোস্তি মাত্র। কাহিনীটা আজকের দিনেও কি ভীষণভাবে প্রাসঙ্গিক, তাই না? হয়তো এখনকার বাবারা মেয়েদের আক্ষরিক অর্থে বলি দেন না, কিন্তু মানসিকভাবে। হ্যাঁ, মানসিকভাবে অনেক মেয়েই হয়তো অনুভব করে যে পরিবারের সম্মান বা বাবার কেরিয়ারের জন্য তাদের নিজেদের স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে। বইয়ের একটা অংশ আমাকে সত্যিই নাড়া দিয়েছে। সেটা হলো অরোরা নামের একজন মহিলার স্বপ্ন। হ্যাঁ, অরোরার স্বপ্নটা। একদিকে তার বাবার আমলের পুরনো ক্যামেরা, অন্যদিকে আধুনিক আইফোন। এই বৈপরীত্যটা অসাধারণ। এর ভেতরের মানেটা কি? এই স্বপ্নটা হলো অরোরার পুরো মানসিক টানাপোড়েনের একটা নিখুঁত ছবি আর কি। তার বাবা বাইরে ছিলেন খুব প্রভাবশালী, সফল একজন মানুষ, কিন্তু বাড়িতে ছিলেন আবেগহীন, কঠোর, একটা দূরত্ব বজায় রাখতেন। আচ্ছা। স্বপ্নটা দেখাচ্ছে অরোরার অবচেতন মন দুটো জগতের মধ্যে লড়াই করছে। পুরনো ক্যামেরা হাতে পুরুষরা হলো তার বাবার জগৎ, একটা পুরনো, কঠোর, আবেগহীন দৃষ্টিভঙ্গি, যেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। একদম। আর অন্যদিকে যে আধুনিক পুরুষটির হাতে আইফোন, যা স্ক্রিনে তার নিজের বাড়ির ছবি, সে হলো অরোরার নিজের সত্তা, তার নিজস্ব আধুনিক দৃষ্টিভঙ্গি তৈরি করার আকাঙ্ক্ষা। স্বপ্নটা আসলে বলছে অরোরা তার বাবার তৈরি করা মানসিক কাঠামো থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। কেন পারছে না? কারণ সে অবচেতনভাবে নিজের সম্পর্কগুলোতেও বাবার মতোই একটা মানসিক দূরত্ব তৈরি করে চলেছে। তার মানে স্বপ্নটা আসলে তার ভেতরের দ্বন্দ্বের একটা ম্যাপ। সে একই সাথে বাবার দেখানো পথে আটকেও আছে, আবার
আবার মুক্তির পথও খুঁজছে। ঠিক। এই যে ভেতরের দ্বন্দ্ব, এটা তো নিশ্চয়ই কিছু নির্দিষ্ট মানসিক প্যাটার্ন তৈরি করে। বইটিতে ডেড ফাদার এফেক্ট বা মৃত বাবার প্রভাব বলে একটা ধারণার কথা আছে, যা শুনলেই কেমন একটা শীতল অনুভূতি হয়। হ্যাঁ, এই ধারণাটি ফরাসি মনোবিশ্লেষক আন্দ্রে গ্রিনের। এখানে মৃত মানে শারীরিকভাবে মৃত নয়, মানসিকভাবে মৃত। ঠিক, মানসিকভাবে বা আবেগিকভাবে মৃত। ভাবুন একজন বাবার কথা, যিনি হয়তো হতাশায় ভুগছেন বা নিজের জীবনে এতটাই বিচ্ছিন্ন যে তার মধ্যে কোনো প্রাণ শক্তি নেই। তিনি বাড়িতে উপস্থিত থেকেও যেন নেই, তার দৃষ্টি শূন্য। এই বাবা তার ভেতরে সেই প্রাণহীনতা বা শূন্যতাটা মেয়ের মধ্যে সঞ্চারিত করেন। মেয়ে যখন বাবার চোখের দিকে তাকায়, সে নিজের কোনো প্রতিচ্ছবি দেখতে পায় না, কোনো স্বীকৃতি পায় না, কোনো আবেগীয় সাড়া পায় না, কিছুই না। ফলে মেয়েটি সেই শূন্যতাকেই নিজের ভেতরে ধারণ করে নেয়, আর তার নিজের জীবন শক্তিও ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। তার মানে বাবা হয়তো শারীরিকভাবে উপস্থিত, কিন্তু মানসিকভাবে তিনি যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে, আর সেই দেয়ালের ছায়াটাই মেয়ের ওপর পড়ে। একদম। এই প্রাণহীনতা বা ডেড ফাদার এফেক্টের ফলে যে শূন্যতা তৈরি হয়, সেটা মানুষ নানাভাবে পূরণ করার চেষ্টা করে। বইয়ে শাইলোর গল্পটা তো ঠিক এই বিষয়টাকেই তুলে ধরে, তাই না? 100%। শাইলো আয়নার প্রতি ভীষণভাবে আসক্ত ছিল, কিন্তু এই আসক্তি কোনো সাধারণ রূপচর্চা নয়। এটা ছিল তার বাবার সেই শূন্য দৃষ্টিরই এক করুণ প্রতিফলন। ঠিক, বাবা তাকে যে স্বীকৃতি দেননি, যে প্রতিচ্ছবি তার চোখে দেখাননি, সেটাই সে মরিয়া হয়ে আয়নার মধ্যে খুঁজত। কিন্তু আয়না তো আর আবেগীয় স্বীকৃতি দিতে পারে না, তাই সে আয়নায় হয় কিছুই দেখতে পেত না, অথবা শুধু নিজের খুঁতগুলোই তার চোখে পড়ত। এটা তো বাবার দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার সেই পুরনো অনুভূতিরই এক অন্তহীন পুনরাবৃত্তি। হ্যাঁ, এক কথায় সে নিজের অস্তিত্বের প্রমাণ খুঁজছিল, যা সে কখনো পায়নি। এটা ভাবতে গেলেই কষ্ট হয়। এই গভীর শূন্যতার অনুভূতি থেকে বাঁচতে মানুষ তো অনেক সময়ই এক ধরনের মুখোশ তৈরি করে, তাই না? হ্যাঁ, একটা আত্মরক্ষার কৌশল হিসেবে। এর সূত্র ধরেই বইয়ে অ্যাজ ইফ পার্সোনালিটি বা যেন তেন ব্যক্তিত্ব নামে আরেকটি ধারণার কথা বলা হয়েছে। এটা ঠিক কী ধরনের কৌশল? এটা এক ধরনের নিখুঁত বর্ম বলতে পারেন। মেয়েটি এমনভাবে আচরণ করতে শেখে যেন সে পুরোপুরি ঠিক আছে, যেন তার জীবনে কোনো সমস্যাই নেই। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই? কোনো উপায় নেই। বাইরে থেকে দেখলে মনে হবে সে অসম্ভব গোছানো, দক্ষ, সফল, কিন্তু এই পুরোটাই একটা অভিনয়। ভেতরে ভেতরে সে নিজেকে প্রতারক এবং অন্তঃসার শূন্য মনে করে, কারণ তার এই আত্মবিশ্বাসের কোনো সত্যিকারের ভিত্তি নেই। এটা ভেতর থেকে আসেনি। না, সে আসলে অন্যের আচরণ, কথা বলার ভঙ্গি, আবেগ সবকিছু অনুকরণ করে চলে, কারণ নিজের আসল অনুভূতিগুলোর সাথে তার কোনো সংযোগই তৈরি হয়নি। তার মানে এটা একটা নিখুঁত মুখোশ। বাইরে থেকে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে মানুষটা নিজের সত্তা থেকেই বিচ্ছিন্ন। এটা তো ভয়ঙ্কর একাকিত্বের জন্ম দেয়। অবশ্যই। যেখানে আমরা এই যেনতেনু ব্যক্তিত্ব নিয়ে কথা বলছিলাম, সেখানেই টিফানির স্বপ্নটা একটা অন্য মাত্রা যোগ করে। তার স্বপ্নটা বেশ ভয়াবহ। হ্যাঁ, বেশ ভয়াবহ। বাবা তার উরুতে এত জোরে হাত রেখেছেন যে মাংস পুড়ে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। এই স্বপ্নটা অত্যন্ত শক্তিশালী। এটা দেখায় যে বাবার দমনমূলক প্রভাব তার মনে কতটা হিংস্রভাবে ছাপ ফেলেছে। কিন্তু স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টিফানির প্রতিক্রিয়া। সে কি করে? সে ব্যথা অনুভব করছে, কিন্তু নিষ্ক্রিয় হয়ে আছে। এরপর সে ভাবছে ক্ষতটা কংক্রিট দিয়ে ভরিয়ে দিলে কেমন হয়। কংক্রিট দিয়ে? হ্যাঁ, এই ভাবনাটাই হলো অ্যাজ ইফ পার্সোনালিটির মূল কথা। সে নিজেকে অনুভূতিহীন করে ফেলেছে। কষ্টটা এত বেশি যে সেটা অনুভব করার চেয়ে নিজেকে একটা কঠিন অনুভূতিহীন খোলসের মধ্যে বন্ধ করে দেওয়াটা তার কাছে সহজ মনে হয়েছে। ওই কংক্রিটটাই হলো তার সেই কৃত্রিম ব্যক্তিত্ব। ঠিক, যা তাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য তৈরি, কিন্তু যা তাকে জীবন থেকেও বিচ্ছিন্ন করে রাখে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যার গভীরতা, এর বিভিন্ন রূপ আর এর পেছনের মনস্তত্ত্ব নিয়ে কথা বললাম। এটা বেশ ভারী আলোচনা। তা বটে। কিন্তু বইটা তো এখানেই শেষ হয়ে যায়নি, যা সবচেয়ে আশার কথা। এটি সমাধানের পথের দিকেও আলোকপাত করে। এই গভীর ক্ষত থেকে বেরিয়ে আসার যাত্রাটা কেমন? নিরাময়ের যাত্রাটা শুরু হয় অন্ধকারকে আলোকে আনার মাধ্যমে, অর্থাৎ অবচেতনকে সচেতন করার মধ্য দিয়ে। ইয়ুঙ্গিয়ান থেরাপিতে নেগেটিভ ফাদার কমপ্লেক্সকে বোঝার ওপর খুব জোর দেওয়া হয়। এক মুহূর্তের জন্য থামি। নেগেটিভ ফাদার কমপ্লেক্স, এই শব্দটা বেশ ভারী। সাধারণ মানুষের জন্য এর মানে কি দাঁড়ায়?
এটা কি শুধু বাবার প্রতি রাগ, নাকি তার চেয়েও জটিল কিছু? খুব ভালো প্রশ্ন। এটা শুধু রাগ বা অভিমানের চেয়ে অনেক বেশি জটিল। কমপ্লেক্স হলো আমাদের মনের ভেতরে থাকা আবেগ, স্মৃতি আর চিন্তার এক স্বশাসিত জট। আচ্ছা। তো নেগেটিভ ফাদার কমপ্লেক্স হলো বাবার অনুপস্থিতি থেকে তৈরি হওয়া এমনই এক মানসিক জট যা মেয়ের আত্মবিশ্বাসকে ভেতর থেকে খেয়ে ফেলে আর তাকে বারবার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে বাধ্য করে। সে হয়তো সচেতনভাবে ভালো থাকতে চায়, কিন্তু এই কমপ্লেক্স তাকে অজান্তেই পুরনো কষ্টের প্যাটার্নে ফিরিয়ে নিয়ে যায়। থেরাপির কাজ হলো স্বপ্ন, কল্পনা আর আলোচনার মাধ্যমে এই অদৃশ্য জটটাকে দৃশ্যমান করা। এই বিষয়টাকেই হয়তো এইডির স্বপ্নটা তুলে ধরে। সে স্বপ্নে একজন স্যাডিস্টিক ফাদার বা নিষ্ঠুর বাবাকে দেখছে, যার থেকে সে কিছুতেই পালাতে পারছে না। ঠিক তাই। এখানে বুঝতে হবে এই নিষ্ঠুর বাবা হয়তো তার আসল বাবা নন। যখন একটি মেয়ের জীবনে কোনো ইতিবাচক বাবার ফিগার থাকে না, তখন তার মনের ভেতরে ফাদার আর্কিটাইপ বা বাবার যে আদি রূপ, সেটা একটা ভয়ঙ্কর রূপ নেয়। হ্যাঁ, একটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে। এইজির স্বপ্নের ওই নিষ্ঠুর বাবা আসলে তার ভেতরেরই এক ধ্বংসাত্মক শক্তি, যা ওই নেগেটিভ ফাদার কমপ্লেক্স থেকেই জন্ম নিয়েছে। তাহলে নিরাময় কিভাবে হবে? নিরাময়ের অর্থ হলো এই ভেতরে চরিত্রটাকে চেনা, তার শক্তিকে স্বীকার করা এবং তার দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সচেতনভাবে তার সাথে একটি সম্পর্ক তৈরি করা। তার থেকে পালানো নয়, বরং তার মুখোমুখি হওয়া। আচ্ছা, এই মুখোমুখি হওয়ার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? বইয়ে ট্রান্সেন্ডেন্ট ফাংশন বা রূপান্তরমূলক ক্রিয়ার কথা বলা হয়েছে। এটা কিভাবে সাহায্য করে? ট্রান্সেন্ডেন্ট ফাংশন ইয়ুঙ্গিয়ান মনোবিজ্ঞানের একটি অন্যতম মূল ধারণা। এটাকে কি অনেকটা দুটো ভিন্ন রাসায়নিক একসাথে মিশে নতুন একটা যৌগ তৈরি করার মতো ভাবা যায়, যেখানে সচেতন মন আর অবচেতন মনের ক্ষত মিলে একটা নতুন স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি তৈরি হয়? চমৎকার উপমা। ঠিক তাই। এটা আমাদের মনের এক স্বাভাবিক প্রক্রিয়া, যা সবসময় দুটো বিপরীত জিনিসের মধ্যে ভারসাম্য খুঁজে এবং একটা তৃতীয় নতুন পথ তৈরি করে। থেরাপিতে যখন একজন তার কষ্ট, তার স্বপ্ন, তার ভেতরে সেই নিষ্ঠুর বাবা এসব নিয়ে খোলামেলা আলোচনা করে, তখন তার সচেতন মন এবং তার গভীরের ক্ষতটির মধ্যে একটা সংযোগ তৈরি হয়। হ্যাঁ, একটা সংযোগ। এর ফলে ট্রান্সেন্ডেন্ট ফাংশন সক্রিয় হয়। এর মাধ্যমে পুরনো ক্ষততা আর আগের মতো থাকে না, আমার সচেতন মনও আগের মতো থাকে না। দুটো মিলে একটা নতুন বোঝাপড়া, একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আর এই প্রক্রিয়াটাই একজন মেয়েকে তার অতীতের শিকার হয়ে থাকা থেকে বের করে আনে। একদম। এবং একটি নতুন ও খাঁটি সত্তা গঠনে সাহায্য করে। ভেতরে সেই শূন্যস্থানটি তখন অন্যের অনুকরণে নয়, বরং নিজের সত্তা দিয়েই পূরণ হতে শুরু করে। তাহলে সব মিলিয়ে আলোচনার মূল কথাটা হলো বাবার মানসিক বা শারীরিক অনুপস্থিতি। এটা শৈশবের কোনো সাধারণ দুঃখের ঘটনা নয়, যা সময়ের সাথে সাথে ভুলে যাওয়া যায়। না, একদমই না। বরং এটি মেয়ের মনে এমন এক জটিল আর দীর্ঘস্থায়ী মানসিক কাঠামো তৈরি করে, যা তার আত্মপরিচয়, সম্পর্ক এবং সারা জীবনকে প্রভাবিত করতে পারে। ঠিক। কিন্তু সুসান শোয়ার্টসের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো আশার। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোতে ফেরার পথও আছে। কিভাবে? ভেতরের দিকে তাকিয়ে, অর্থাৎ আত্মপ্রতিফলন, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে বোঝা এবং প্রয়োজনে একজন দক্ষ থেরাপিস্টের সাহায্য নিয়ে এই গভীর ক্ষতগুলোকে ধীরে ধীরে রূপান্তর করা সম্ভব। তখন বাবার সেই অনুপস্থিতির উপস্থিতি আরেকটি কষ্টকর শূন্যস্থান থাকে না, বরং লেখিকার ভাষায় এটি নতুন ভাবনা এবং সতেজ অভিজ্ঞতার জন্ম দিতে পারে। যে শূন্যতা একসময় তাকে দুর্বল করে দিত, সেই শূন্যস্থানই তখন তার নিজস্ব শক্তি আর সত্তা দিয়ে পূর্ণ হওয়ার সুযোগ পায়। এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। বইটি খুব স্পষ্টভাবে দেখিয়েছে মেয়েরা কিভাবে বাবার অনুপস্থিতিতে প্রভাবিত হয়, কিন্তু একটি বিষয় ভাবার মতো, যে বাবা নিজে মানসিকভাবে অনুপস্থিত, তার নিজের জীবনে তার বাবার ভূমিকা কেমন ছিল, তার নিজের না বলা ইতিহাস বা অপূর্ণতাগুলো কিভাবে এই প্রজন্মগত চক্রকে অবচেতনভাবে চালিয়ে নিয়ে যায়, আর সচেতনভাবে এই চক্র ভাঙার জন্য ঠিক কী প্রয়োজন।